পুতিন কথা রাখেন নাই, তিনি আসলে জান নাই নমনীয়তা অথবা রাশিয়াকে না উস্কানো, রাশিয়া কি পরিমাণ সুপার পাওয়ার এটা কিন্তু কারোরই অজানা না। বাট পুতিনের ধৈর্যে অমানবিক হামলা চালাবে হয়তোবা এটাই স্বাভাবিক। অবাক করে কাণ্ড বাংলাদেশে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। যে সেনাপ্রধান নরমপন্থী হিসেবে পরিচিত, এখন সেই সেনাপ্রধানই দেখা যাচ্ছে চরমপন্থী। কারণ বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের যে সমস্ত ষড়যন্ত্র তা প্রতিহত করতে তিনি একেবারে সিদ্ধ হস্তে নেমেছেন। আমাদের অভিমানী প্রধান উপদেষ্টা এখনো নাটক করছেন, এখনো খেলছেন। অনেকের কাছে সেই বিষয়গুলো পরিষ্কার হয়ে উঠছে এবং অনেকে সেই মন্তব্যগুলোই করছেন। আচ্ছা, শনিবার সন্ধ্যায় বিএনপিকে, এনসিপিকে, জামাত ইসলামীকে কেন বৈঠকের জন্য ডাকা হলো? বৈঠক সম্পর্কে বলছি, তার আগে একটু মনে করিয়ে দিই। প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করার একটা প্রস্তাব এসেছে। দর্শক, আপনি একমত কিনা মন্তব্য জানাবেন, কারণ এই প্রস্তাবটা সোফার মোটামুটি অগুরুত্বপূর্ণ জায়গা থেকে আসলেও প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করা হবে এটা নিয়ে জোরালো তৎপরতা শীঘ্রই শুরু হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে বর্তমানে চলমান রাজনীতি, যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ। দর্শকের বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা সংক্ষেপে করে আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জেনে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। দর্শক, আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসি। অবাক করে কাণ্ড বাংলাদেশে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। যে সেনাপ্রধান নরমপন্থী হিসেবে পরিচিত, এখন সেই সেনাপ্রধানই দেখা যাচ্ছে চরমপন্থী। কারণ বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের যে সমস্ত ষড়যন্ত্র তা প্রতিহত করতে তিনি একেবারে সিদ্ধ হস্তে নেমেছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী, যাদেরকে দেখা গিয়েছিল মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে অবতীর্ণ করানোর জন্য তারা ভূমিকা পালন করেছিল, আর সেই জামায়াতে ইসলামী এখন বিএনপির সঙ্গে জোট বাঁধার চেষ্টা করছে। অবাক করা কাণ্ড বাংলাদেশে ইউনূসের পালিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে বাংলাদেশ জুড়ে। কারণ গত বছর সরকার পতনের পর থেকে নরমপন্থী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে এবার চরমপন্থী হতে দেখা যাচ্ছে। তিনি আবার আওয়ামী লীগ পন্থী হিসেবেও পরিচিত। কিন্তু তিনি কি এবার সেনাবাহিনীর বিরুদ্ধে মোহাম্মদ ইউনূসের ষড়যন্ত্রগুলিকে প্রতিহত করতে সক্রিয় ভূমিকা অবতীর্ণ হবেন? প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি এখন সেনাবাহিনীর ভিতরেও ষড়যন্ত্রের বীজ বপন করতে উদ্যত। কিন্তু যে জামাতে ইসলামী মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, সেই জামাতরা এখন বিএনপির সাথে জোট বাঁধার চেষ্টা করছে। আবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনিও যে জোট বানাননি সেটা বলা সম্ভব নয়। অর্থাৎ এখন বাংলাদেশ জুড়ে মোহাম্মদ ইউনূসের জোট, জামাতের জোট ও সেনাবাহিনী সব মিলিয়ে আবারও উত্তাল গোটা দেশ এখন অগ্নিগর্ভ হয়ে উঠে জুলাই আন্দোলনের মতো বৃহত্তর কোনো আন্দোলন নয়, সশস্ত্র অভ্যুত্থান হবে বলে আশঙ্কা করছে বাংলাদেশের বিভিন্ন মহল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস একজন অর্থনীতিবিদ, তাই স্বাভাবিকভাবেই এদেশের সকলেই প্রত্যাশা করছিল তার শাসনকালে বাংলাদেশের অর্থনীতির নতুন মাত্রা পাবে। কিন্তু বাস্তবে হলো তার উল্টো। তার শাসন শুরু হতেই বাংলাদেশের অর্থনীতি একেবারে ভেঙে পড়ল। আর অন্যদিকে বাকি রইল কূটনীতি। সেই কূটনৈতিক দিক থেকেও পিছনের সারিতেই থাকতে হচ্ছে ইউনূসের বাংলাদেশকে। কারণ বর্তমানে আমেরিকাও সেই দেশকে গুরুত্ব দিচ্ছে না। আবার মোহাম্মদ ইউনূসের পরম বন্ধু রাষ্ট্র পাকিস্তান, তারাও ভারতের হাতে বিধ্বস্ত হয়ে বাংলাদেশকে আর বইতে পারছে না। ভারতের বিরুদ্ধে বিদ্বেষ প্রদর্শনের ফল হাতে নাতে পেয়েছে বাংলাদেশ। কারণ বাংলাদেশের অর্থনীতির মূল কাণ্ডারি পোশাক শিল্প, সেই পোশাক শিল্পের উপর থাবা বসিয়েছে ভারতের স্থলবন্দর বন্ধ করায় বিপর্যয়ের মুখে বাংলাদেশের অর্থনীতি। বর্তমানে দেখা গিয়েছে একের পর এক শতাধিক কারখানা বন্ধ হয়ে গিয়েছে, যেগুলি ছিল অর্থনীতির মূল ভিত্তি। এই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে গার্মেন্ট অ্যাসোসিয়েশনের কর্তারা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি দিয়ে ভারতের কাছে আর্জি জানানোর কথা উল্লেখ করেছে। জানানো হচ্ছে প্রধান উপদেষ্টা যেন অন্তত 3 মাসের জন্য ভারতের কাছে স্থলবন্দর খুলে রাখার আবেদন জানায়।
এর ফলে একেবারে বিধ্বস্ত পরিস্থিতিতে তারা অন্তত নেপাল ভুটানে ব্যবসা করতে পারে, এই আর্জি জানানোর কথা বলা হচ্ছে গার্মেন্ট অ্যাসোসিয়েশনের তরফে। বাংলাদেশের চারিদিকে যখন শুধু অভাব, হাহাকার, বিশৃঙ্খলা, তখন মোহাম্মদ ইউনূসের উপর ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে দেশের সাধারণ নাগরিকও। দেশের সংস্কারের কথা তো দূরে থাক, পরিবর্তে হাসিনা সরকারের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ ছিল, সেই একই ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও। এই পরিস্থিতিতে কোনোভাবেই দেশের সাধারণ মানুষকে রক্ষা করার কথা ভাবেননি মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টারা। আবার দেশের মানুষ যখন বিপর্যয়ের সম্মুখীন, তখন সেই সমস্ত সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা কোথায়, যারা কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছিল, চিকেনের দখলের দুঃসাহস দেখিয়েছিল, তারা প্রত্যেকেই এখন নিষ্ক্রিয়। তবে ক্ষমতালোভী ইউনূস বৃহস্পতিবার তার পদত্যাগের ঘোষণা দিয়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছিল রাজনৈতিক মহলে। তখনই বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলির তরফ থেকে আশঙ্কা করা হচ্ছিল হয়তো এই সিদ্ধান্তের খবর প্রকাশ্যে আনা ইউনূসের নতুন কোনো নাটক। আর সেই আশঙ্কা হয়তো কিছুটা সত্যি, কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আপাতত পদত্যাগ করছেন না, এমনটাই জানালেন সেদেশের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। শনিবার ঢাকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন মোহাম্মদ ইউনূস। সেই বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের ওয়াহিদুদ্দিন জানিয়েছেন, ইউনূস এবং অন্য সকল উপদেষ্টাই স্বপদে বহাল থাকছেন, কেউ পদত্যাগ করছে না। এই বৈঠকের পর গত দুদিনের যাবতীয় জল্পনা এক লহমায় উড়িয়ে দিয়ে আবার কোন নতুন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে মোহাম্মদ ইউনূস, সেই আশঙ্কায় বিভিন্ন মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। আসসালামু আলাইকুম। আমাদের অভিমানী প্রধান উপদেষ্টা এখনো নাটক করছেন, এখনো খেলছেন, অনেকের কাছে সেই বিষয়গুলো পরিষ্কার হয়ে উঠছে এবং অনেকে সেই মন্তব্যগুলোই করছেন। আচ্ছা, শনিবার সন্ধ্যায় বিএনপিকে, এনসিপিকে, জামাত ইসলামীকে কেন বৈঠকের জন্য ডাকা হলো? বৈঠক সম্পর্কে বলছি, তার আগে একটু মনে করিয়ে দিই। গত 9.5 মাসে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠকগুলো করেছেন, নিশ্চয়ই আপনাদের মনে পড়ে, এর সবকটি প্রায় যখন তিনি বিপদে পড়েছেন অথবা কোনো বিষয়ে যখন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন সরকারি উপদেষ্টা, তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন। যেমন ভারত বিরোধী অবস্থান কেমন হবে সেই বিষয়ে একবার সবাইকে ডাকলেন। আবার 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে যে সরকারি ছুটি ছিল সেটি বাতিল করা হবে কিনা সে বিষয়ে ডাকলেন। এরকম যখনই কোনো রকম সমস্যায় পড়েছেন নিজের জায়গা থেকে, তখন রাজনৈতিক দলগুলোকে রেখেছেন। কিন্তু নির্বাচন ইস্যুতে বা অন্যান্য ইস্যুতে, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে কখনোই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেননি। এবারও তিনি বিপদে পড়েছিলেন মানে তিনি বিপদ অনুভব করছিলেন। সেনাপ্রধান গত 21শে মে অফিসার্স অ্যাড্রেসে যে জনপ্রত্যাশার কথাগুলো তার কণ্ঠে প্রতিধ্বনিত করলেন, সেখান থেকে মনে হলো যে তিনি সম্ভবত বিপদে পড়তে যাচ্ছেন, এবং যার কারণে আমরা কিছু নাটক দেখলাম পদত্যাগের। তার পরবর্তীতে কেউ কেউ তাকে পরামর্শ দিল, বিশেষ করে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, যে সবাইকে নিয়ে রাজনৈতিক আলোচনা করতে হবে, সবাই যে তার সঙ্গে আছে সেটি প্রমাণ করতে হবে। সেই জায়গা থেকে প্রাথমিকভাবে শনিবার বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপিকে ডাকা হলো। রোববার আবার সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। এখন এই বৈঠকে গিয়ে বিএনপি কী করলো? বিএনপির অবস্থাতেও মানুষ অনেক হতাশ, অনেক। তারা সেই গতানুগতিক দাবি তুললো, না তুলে উপায় নেই, কিন্তু কতখানি কথা আদায় করতে পারলো? বিএনপির দাবিগুলোর মধ্যে কী আছে বা কী ছিল যেটি গণমাধ্যমকে জানিয়েছে? তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছে, তারা একটি রোড ম্যাপ দাবি করেছে, তারা নতুন যে দাবিটি মানে সাম্প্রতিক সময়ে সংযোজন হয়েছে, সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম, সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তাদের অপসারণ দাবি করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে। আর এর বাইরে আওয়ামী লীগের বিচার বা আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার চলবে। পরবর্তী যে সরকার, নির্বাচিত সরকার আসবে, সেই সরকারের সময় বিচার অব্যাহত থাকবে, তার জন্য নির্বাচন থেকে থাকবে না। আর সংস্কার যেগুলো হওয়ার কথা বা ঐকমত্য ভিত্তিতে যেগুলো সিদ্ধান্ত নেওয়া হবে সেগুলোও চলবে, নির্বাচিত সরকার এসেও বাকিগুলো করবে, এই কথাগুলো। এখন সাংবাদিকদের প্রশ্ন ছিল যে এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা কি বললেন? বিএনপির উত্তর হচ্ছে, যেমন যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ বলছেন, আশ্বাসের বিষয় ওনারা দেখবে, তোমরা তো দেখেই আসছে, আপনারা কি আদায় করলেন? আসলে কতটুকু বিএনপি আদায় করতে পারছে বা পারছে না, বিএনপি কতটা ক্ষতির সম্মুখীন হচ্ছে কি হচ্ছে না, এটা তো একান্তই তাদের নিজস্ব বিষয়, তাই না? মানুষের যদি প্রত্যাশা বা মানুষের যদি চাওয়া, কত দ্রুত একটা নির্বাচন অনুষ্ঠান করা যায়। যদিও বিএনপি সেই দাবিগুলো করছে, কিন্তু বিএনপির যে মাঝে মধ্যে কথাবার্তা বা যে কর্মকাণ্ড, সেখানে মানুষ হতাশ, তারা নরম গরম খেলা খেলেই যাচ্ছে। কি লাভ হলো এই বৈঠকে? প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করার একটা প্রস্তাব এসেছে। দর্শক, আপনি একমত কিনা মন্তব্য জানাবেন, কারণ এই প্রস্তাবটা সোফার মোটামুটি অগুরুত্বপূর্ণ জায়গা থেকে আসলেও
প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করা হবে এটা নিয়ে জোরালো তৎপরতা শীঘ্রই শুরু হয়ে যেতে পারে। অতএব ইটস ভেরি সিগনিফিকেন্ট। উচ্চ পর্যায়ে এটা নিয়ে কাজ করা হচ্ছে। অনেকেই প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়ে সংকট সমাধান করতে চাইবেন। সরকার বর্তমান যে ফরম্যাটে আছে এই ফরম্যাটে কতদিন বা কতক্ষণ থাকতে পারবে, দ্যাটস গ্রেট কোয়েশ্চেন। এই জায়গা থেকে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করে যেহেতু একটা সন্দেহ সংশয় ঢুকে গিয়েছে এবং সরকারও একটা কঠিন অবস্থান নিয়েছে, সেখানে চুপ্পু অথবা ওয়াকার দুইজনের একজনকে সরানোর জরুরত কিন্তু আমাদের সামনে এসেছে। এখন চুপ্পুকে সরালে রাষ্ট্রপতি কে হবেন? এই জন্য অনেকে বলছেন না প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করা হোক, তাকে অবাধ ক্ষমতা দেওয়া হোক বা এক্সিকিউটিভ চিফের ক্ষমতা দেওয়া হোক রাষ্ট্রপতি হিসেবে, তাহলে চুপ্পুকে সরালে আর কোনো সংকট থাকে না যে কাকে বানাবে কি ইত্যাদি ইত্যাদি, এগুলো কোনো সন্দেহ সংশয় থাকে না। তো দর্শক, এ বিষয়ে আমরা রাজপথের কর্মসূচি অলরেডি দেখতে পাচ্ছি। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে শাহবাগে মার্চ ফর ইউনূস। এখন মার্চ ফর ইউনূস যারা করছে এরা গুরুত্বপূর্ণ কেউ নয়, বড় কোনো দল, বড় কোনো সংগঠিত সংগঠন এরা নয় যে এরা দেশব্যাপী বড় আন্দোলন গড়ে তুলতে পারবে যার ফলে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানানো হবে। এরা এরকম শক্তিশালী কোনো গ্রুপ না যারা আন্দোলন করছে। তবে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করা হোক এটার পক্ষে শক্তিশালী অনেকে আছেন, এটার পক্ষে একটা জোরালো তৎপরতা আছে এবং এটা অনেকে চায়। এখন এই শাহবাগে যেটা দেখছেন এটা জাস্ট স্টার্টিং, এটা ফুলে ফেপে বড় হতে পারে। এমনকি চরমনের মতো দল, জামাত ইসলামীর মতো দল, তারাও এই ধরনের প্রস্তাবে একমত পোষণ করতে পারেন বৃহত্তর স্বার্থে। অতএব জনগণের মতামত ইজ ভেরি ইম্পর্টেন্ট। জনগণ কি চায়? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ইউনূস কর্মসূচি পালন করা হচ্ছে। আমি নিজে সেখানে কিছুক্ষণ উপস্থিত থেকেছিলাম। কর্মসূচির আয়োজন করা হয় দেশের সর্বস্তরের জনগণের ব্যানারে। আয়োজকরা জানিয়েছেন ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার পাশাপাশি জাতীয় সরকার গঠন করতে হবে। দেখেন, এই জাতীয় সরকার এবং প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করা এর পক্ষে যেমন পিনাকি ভট্টাচার্যদেরই কনসেন্ট আছে। এখন এই পিনাকিদের এই থিওরি এটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে, যার ফলে দেখবেন যে পিনাকিদের বিরুদ্ধে কিন্তু মাঠে নেমেছে। পিনাকি কোন গ্রুপের লোক, কিভাবে ভারত থেকে দেশ ছেড়ে পালিয়ে গেছিলেন, তখন কিভাবে কি হয়েছিল, এগুলো নিয়ে নানান কথাবার্তা আলাপ আলোচনা বা নানান ভিডিও বাজারে আসতে দেখছি আমরা। এখন এগুলো কখন আনা হয় জানেন? যেমন পিনাকি কার সহায়তা কিভাবে দেশ ছেড়ে গিয়েছিলেন, এই ভিডিও এখন বাজারে কেন আনা হয়েছে? এর মানে পিনাকি এখন আরো ইম্পর্টেন্ট। পিনাকি গুরুত্বপূর্ণ কিছু করতে যাচ্ছেন বা গুরুত্বপূর্ণ কিছু হতে যাচ্ছেন, এখন তাকে ঠেকানো দরকার। এই জায়গাটা থেকে পিনাকিকে বিতর্কিত করার একটা চেষ্টা করছে। এতদিন পিনাকি জাস্ট একজন বিশ্লেষক, ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবার হিসেবে প্রভাবশালী ছিলেন। এখন ডক্টর ইউনূসের এই পদত্যাগ জটিলতা কাটিয়ে ওঠার পর সরকারের কিছু রিফর্মস আনতে হবে, এই জায়গাটায় পিনাকি নিজে ইনভলভ হয়ে যেতে পারেন। এটা অনেকে টের পেয়ে তার বিরুদ্ধে লেগেছে। দর্শক, কর্মসূচিতে তারা আরো 3টি দাবি জানায়। অতএব এখানে যারা কর্মসূচি পালন করছে তাদেরকে আপনারা কেউ চেনেন না অথবা আমরা কেউ চিনি না, কিন্তু এখন পর্যন্ত আমি যতদূর জানতে পেরেছি তাদের পেছনেও এরকম শক্তিশালী কোনো গ্রুপ নেই। তবে এই আন্দোলনেই বড় আকারে রূপ নিতে পারে এবং শেষ পর্যন্ত পলিটিক্যাল পার্টিগুলো অধিকাংশই এটার সাথে একমত পোষণ করতে পারে, সেই সম্ভাবনা তৈরি হয়েছে। সংবিধান সংস্কার, জুলাই গণহত্যাকারী, আওয়ামী লীগের বিচার সম্পন্ন এবং ডক্টর ইউনূসকে 5 বছর সময় দেওয়া। তার মধ্যে প্রথম 2টার বিষয়ে পলিটিক্যাল কনসেনসাস রয়েছে এক্সেপ্ট বিএনপি। যেমন সংবিধান সংস্কার এবং জুলাই গণহত্যাকারী। এখন সংবিধান সংস্কার বাতিল আপনি যে অর্থেই বলেন না কেন, প্রায় একই কথা। বিএনপি বাদে সবাই সংবিধান সংস্কার বাতিল চায়, বরং এটা এতটাই মৌলিক বিষয় যে সংবিধান সংস্কার কিংবা বাতিল ছাড়া আপনি নির্বাচন আয়োজনই করতে পারবেন না। যেমন নির্বাচন কিভাবে হবে, কখন হবে, কোন পদ্ধতিতে হবে, এই যে মৌলিক যে সংস্কার বিষয়ে বিএনপি একমত, এখন ওইগুলো তো সংবিধানে ইনকর্পোরেট করতে হবে, নইলে আপনি কিভাবে নির্বাচন করবেন? অর্থাৎ এই 2টার সাথে চরমনাই, জামাত ইসলামী, এনসিপি এরা সবাই আছে। অর্থাৎ এটা বড় কিছু, এই দাবি বড় কিছু। আর ডক্টর ইউনূসকে 5 বছর সময় দেয়, এটা সুস্পষ্টভাবে কেউই বলে না কোনো রাজনৈতিক দল, কিন্তু এটা জনদাবি। এবং এটাও আনুষ্ঠানিকভাবে হয়তো 5 বছর এটা গণভোট ছাড়া সম্ভব নয়। তবে ডক্টর ইউনূস যদি 5 বছর থাকে তাতে এনসিপি, জামাত, চরমনাই এরা আপত্তি করবে না, কারণ এটা সহজ হিসাব। কেন আপত্তি করবে না? দেশের বৃহত্তর সাথে। আর একটা বিষয় হচ্ছে এনসিপি, জামাত, চরমনাই নির্বাচন হলে যে তারা ক্ষমতায় আসবে, বিষয়টা এত সহজ নয়। অতএব প্রফেসর ইউনূস থেকে যদি জাতির উপকার করতে পারেন ভালো, এটা তারা চাইবেন। আর বিএনপি চাইবে না, কারণ প্রফেসর ইউনূসের যে পোস্ট এটা তো তারা পাওয়ার কথা নির্বাচন হলে, এই সহজ হিসেবে তারা চাইবে না। আর বিএনপি তো খাই পার্টি, ভারত চায় না মানে বিএনপি চায় না। আর ভারতকে সাহায্য করার জন্য এই ভঙ্গুর বাংলাদেশকে বা আওয়ামী লীগ বাংলাদেশকে যে ধ্বংসস্তূপের মধ্যে রেখে গিয়েছে, এই জায়গাটায় একটা সুন্দর সমাধানের জন্য ডেফিনেটলি ডক্টর ইউনূসের মতো কোনো ব্যক্তি দীর্ঘদিন বা 4-5 বছর দেশ শাসন করুক। আবার বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশা যে বাংলাদেশ সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার মতো হবে, অর্থনীতি বুস্ট করবে, বাংলাদেশ একটা প্রোডাকশন হাবে পরিণত হবে, চাইনিজ মডেল অফ ডেভেলপমেন্ট গ্রহণ করবে। তো এই জায়গাটার ক্ষেত্রেও প্রফেসর ইউনূসের একটা জরুরত আছে। দেখেন, মানুষের চাওয়া হচ্ছে সবার উপরে। গণতন্ত্র, নির্বাচন পদ্ধতি এটা কোনো
বাইবলিক কোনো পদ্ধতি নয় যেটা, বা কোরআনিক কোনো পদ্ধতি নয় যেটা পরিবর্তন করা যাবে না। পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন পদ্ধতি বিভিন্ন রকম, যেমন যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি আর যুক্তরাজ্যের নির্বাচন পদ্ধতির মধ্যে আকাশ পাতাল পার্থক্য, অথচ দুইটাই গণতান্ত্রিক দেশ। এই যে ইলেকটোরাল কলেজ সিস্টেম বা প্রেসিডেন্ট ইলেকশন হয় সরাসরি, এগুলোর সাথে ওয়েস্টমিনিস্টার স্টাইল অফ ডেমোক্রেসির আকাশ পাতাল পার্থক্য বলা যায়, কিন্তু বোথ আর ডেমোক্রেসি। এই জন্য বাংলাদেশের মানুষ এখন ইউনুসকে চায়। বাংলাদেশের মানুষের মতামতের উপর ভিত্তি করে তাকে প্রেসিডেন্ট বানানো বা তাকে 5 বছরের জন্য সময় দেওয়া, কোনো একটা কনসেনসাসের উপর ভিত্তি করে, কোনো একটা চার্টারের উপর ভিত্তি করে, এগুলো যদি করা হয়, অলসো পার্ট অফ ডেমোক্রেসি। এটা মোটেও অগণতান্ত্রিক নয়। গণতন্ত্র মানে একটা নির্দিষ্ট কোনো ফর্ম নয়। আবার ডিরেক্ট ডেমোক্রেসি চর্চা করার একটা সুন্দর সময় এখন। ইনডিরেক্ট ডেমোক্রেসি কখনো জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটে না, কিন্তু ডিরেক্ট ডেমোক্রেসিতে সেটা ঘটে। এই জন্যে গণভোট বা এইগুলো করা যেতে পারে। তো দর্শক, শাহবাগে যে অবস্থান কর্মসূচি, এটা জাস্ট একটা স্টার্টিং। এই প্রস্তাব ধীরে ধীরে বুস্ট করবে, জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। জনগণ প্রফেসর ইউনুসকে রাষ্ট্রপতি হিসেবে চায়, হেড অফ দি স্টেট, হেড অফ দি গভর্নমেন্ট, সবগুলো প্রফেসর ইউনুসকে করা হোক। আর তাহলে চুপ এমনি সরে যায়, তাহলে প্রফেসর ইউনুসকে রাষ্ট্রপতি করা হলে সেনাপ্রধানকে সরানো নিয়ে জটিলতা, এটা নিয়ে কোনো চিন্তাই করা লাগে না। ওয়াকার তার মেয়াদ পূরণ করে যেতে পারে। যেহেতু সেনাপ্রধানকে সরালে নানান গুঞ্জন বা নানান কথাবার্তা সেনাবাহিনীর ভিতরে অনেকে এটা মানতে পারে, ঠিক আছে। চুপ্পুকে সরালে, যেহেতু সেনাপ্রধান যদি কোনো আকাম করতে চায়, ডিপেন্ডস অন প্রেসিডেন্ট। অতএব প্রেসিডেন্ট চুপ্পু যদি না থাকে, তাহলে সেনাপ্রধান এমনিতেই জনগণের পাশে থাকতে বাধ্য হবে। অতএব চুপ্পুকে সরানো হোক। আসসালামু আলাইকুম। অনেকদিন পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটা। মানে কি চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের? কথা ছিল একটা বৈঠক হবে তুরস্কের নেতৃত্বে, ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। পুতিন কথা রাখেন নাই, তিনি আসলে যান নাই। তিনি বলছেন যে জেলির সাথে কথা বলার জন্য আমার যাওয়ার দরকার নাই, আমার প্রতিনিধির দলই এনাফ। কিন্তু সেই বৈঠকে কোনো সফলতা আসছে না। সেই বৈঠকের পর যেখানে জেলির দরকার ছিল ভাই নমনীয়তা, অথবা রাশিয়াকে না উস্কানো, রাশিয়া কি পরিমাণ সুপার পাওয়ার এটা কিন্তু কারোরই অজানা না। বাট পুতিনের ধৈর্যে জেলি অনেক সময় মানে হালকা নিচ্ছে বিষয়টা। সেই জায়গায় পুতিন এমন অমানবিক, আমি অমানবিক বললাম কারণ আছে, এমন অমানবিক হামলা চালাবে, হয়তোবা এটাই স্বাভাবিক। মার্চে আর মাসির দরত্ব বেশি হয় না, তাই না? যুদ্ধ এবং ভালোবাসা নাকি সব জায়েজ। গতকালকে একদিকে আমরা দেখলাম যে রাশিয়া ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময় হয়েছে প্রায় 600 জন। এই সময়টাতে রাশিয়ার উস্কানোর দরকার ছিল না। কিয়েভের সেনাবাহিনী আপনার রাশিয়ার অভ্যন্তরে যে এলাকা আছে সেইখানে তারা একটা অভিযান চালাইছে, আর জবাবে রাশিয়া এমনই এক অভিযান চালাইছে যেখানে 13 জন, আমার কাছে মনে হয়েছে যে এই সাধারণ মানুষগুলোর মৃত্যুর কোনো কারণ নেই। আমরা যখন গাজার মানুষদের জন্য কাঁদি, বলি, প্রতিবাদ করি, এই জায়গাগুলোতে প্রতিবাদ করি, তবে জেলির উচিত যত দ্রুত সম্ভব পুতিনের কাছে ক্ষমা টমা চাইয়া সে এই যুদ্ধকে মানে বন্ধ করা। দর্শক, আপনার ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালিয়েছে ভ্লাদিমির পুতিন। আর এবার ব্যবহার করেছে কি, আপনার যেই স্পেশাল কিছু ক্ষেপণাস্ত্র আছে, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এগুলো কিন্তু সচরাচর ব্যবহার করা হয় না, কারণ এগুলো যথেষ্ট ব্যয়বহুল এক একটা ক্ষেপণাস্ত্র। আর এই হামলায় অন্তত আপনার 13 জন নিহত হয়েছে। শুধুমাত্র ক্ষেপণাস্ত্র হামলা না, পাশাপাশি রাশিয়ার যে মাস্টার ড্রোনগুলো আছে সেগুলো ব্যবহার করেছে ইরানের তৈরি। 24 ঘন্টায় রাশিয়া ইউক্রেনের বিভিন্ন জায়গায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আর এতে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনেৎস্কে 4 জন, দক্ষিণের খেরসনে এবং ওডেসা অঞ্চলে 5 জন এবং উত্তরের খার্কিভেও 4 জন নিহত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী বলছে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 14টি এবং 250টি বিধ্বংসী ড্রোন ছড়িয়েছিল। এর মধ্যে 6টি ক্ষেপণাস্ত্র এবং 245টি ড্রোন তারা ভূপতিত করছে। ভাবতে পারেন, তাহলে সেই হিসাবে 8টা ক্ষেপণাস্ত্র এবং 5টা ড্রোন ওইখানে গিয়ে আক্রমণ সফলভাবে চালাইছে। এতেই 13 জন নাই, আর শতাধিক মানুষ আহত। আর যদি সবগুলা হইতো, জায়গা মতো পড়তো, তাহলে কি হইতো? ধরে নিলাম যে ইউক্রেন যেটা বলছে এটাই সঠিক, যে তারা সামলাইতে সক্ষম হয়েছে।
ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা একযুগে চলেছিল দিনিপ্রো, ওডেসা, খার্কিভ, দনেস্ক এবং ঝাপোরঝিজিয়ায়। আপনার ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন পুরো ইউক্রেনের জন্য এটা ছিল খুবই একটি কঠিন রাত। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলছেন যে হামলায় শহরের বিভিন্ন অংশে আগুন ধরে যায়, ধ্বংসাশেষে পড়ে থাকে অনেক মানুষ। তারপর হচ্ছে পুলিশ বলছে যে আপনার আহতের সংখ্যা আপনার অনেক। সারা রাত জুড়ে বিস্ফোরণের শব্দ এবং দফায় দফায় সাইরেন বাজতেছিল। রাতের আকাশে বেশ কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে। আর ইউক্রেনের সংসদ সদস্য একজন, তার নাম হচ্ছে কিরা রুদিক, তিনি বলছেন সারা রাত নিজের বাড়ির সিঁড়ির নিচে তিনি লুকিয়েছিলেন। আর এই অভিজ্ঞতা এতটাই ভয়ঙ্কর ছিল যেন প্রলয় নেমে এসেছে, চারদিকে বিস্ফোরণের শব্দ। সাধারণ মানুষ আপনার এইগুলাতে বরাবরই আমার কাছে, আমি সবসময় বলি যে এগুলার শিকার হয়, কিন্তু বড় লোকদের কি হয়? কিছুই হয় না। জেরির এই লড়াইয়ে তার পরিবারের কেউ মারা গেছে না। কিসের লড়াই? কার সাথে লড়াই? কেন লড়াই? পুতিনও হারবে তো না, এটা ইজ্জতের ইস্যু। নেটোর সাথে একটা ইস্যু। রাশিয়ার জন্য এটা অনেক কিছু মেসেজ ক্রিয়েট করছে। এই যুদ্ধে কোন রকমে মানে নিজের থেকে আগবাড়ে গিয়ে যদি যুদ্ধটা বন্ধ করে অথবা হারার তো সুযোগ নাই, বা কোন রকম যে না ঠিক আছে চলো আমরা মিলা যাই, পশ্চিমারা চাইপা ধরবে রাশিয়ার টুটি। বাট জেলির তো অপশন আছে, তার দেশে মানুষ তো মরতেছে। রাজনীতিবিদদের কাজ হচ্ছে মানুষ মারা আর এগুলো নিয়ে চেতনার ব্যবসা করা। ভালো থাকো। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখাবো না কোনো ভিডিওতে, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।